dear students, welcome to our YouTube channel Chemistry World Bangla. আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কি করে একটা দুটোই যদি উৎপায়ী পদার্থ হয় এবং উৎপায়ী পদার্থের দ্রবণটা যদি আমরা তৈরি করি তাহলে তার বাষ্পচাপ কিরকম হবে এবং সেই সংক্রান্ত রাউন্ডের সূত্রটা। তো আজকে আমরা সেখান থেকেই সেই সূত্র ধরেই আমরা শিখবো যে দ্রবণ কিরকম হয়, আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ। আজকে আমরা শিখবো আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণটা কি করে আমরা ডিফারেন্সিয়েট করবো। তো আজকে আমাদের টপিক কি আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ। আচ্ছা, অ্যাকর্ডিং টু রাউন্ড আমরা দেখেছিলাম কি যে যদি কোনো একটা দ্রবণের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা কম্পোনেন্ট এ এবং আরেকটা কম্পোনেন্ট বি, তাহলে এবং দুটোই যদি উৎপায়ী হয় তাহলে পি ইজ ইকুয়াল টু পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স এবং বাষ্পচাপ ভার্সেস যদি উপাদান সময়ের সংযুতির আমরা গ্রাফটা করি তাহলে গত ক্লাসে এই গ্রাফটা কিন্তু আমরা পড়েছিলাম এবং আমরা ওটা ডিটেলসে বুঝেছি। আচ্ছা, তাহলে এখানে কি বলেছিলাম, এইখানে এই যে এই লাইনটা অর্থাৎ পিএম, এই পিএমটাকে আমরা কি বলেছিলাম না বি এর আংশিক চাপের গ্রাফ, আর এম ও এই যে গ্রাফটা, এই যে লাইনটা, এটাকে কি বলেছিলাম, এই লাইনটাকে আমরা বলেছিলাম যে এর আংশিক চাপের লাইন, ঠিক না? এবং আমরা যদি এই যে পি আর ও এটাকে যুক্ত করি, এই যে লাইনটা, এই লাইনটাকে বলেছিলাম দ্রবণের যে চাপ হবে অর্থাৎ পি এর যে ভ্যালু হবে সেটাকে রিপ্রেজেন্ট করেছে। এটা কি রিপ্রেজেন্ট করছে, পি ইজ ইকুয়াল টু পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স, এই লাইনটা কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করছে। এবার বলেছে যেসব দ্রবণের ক্ষেত্রে এটাকে এই ক্যালকুলেশনটা গোটাটাই বেসড অন কি থিওরি, কার থিওরি না রাউন্ডের থিওরি। এবার যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে আমরা যে কোনো সংযোজিত, ধর আমরা এই সংযোজিত করলাম, তাহলে এই সংযোজিত বাষ্পচাপ কত হবে না এই পয়েন্টে যে বাষ্পচাপ, এই পয়েন্টে যে বাষ্পচাপ, এটাকে আমরা বের করবো। এবার যেসব দ্রবণ এই পয়েন্টে গিয়ে এই বাষ্পচাপটাকেই নির্দেশ করবে, এই বাষ্পচাপের সমান হবে, অর্থাৎ এটাকে তুমি যদি এই এক্সিস এর উপর নাও অথবা তুমি যদি অন্য এক্সিস এর উপরে নাও, কি যদি এই এক্সিস এর উপর নাও, তুমি যে কোনো দিক থেকে নিতে পারো, তাহলে যে ভ্যালুটা বেরোবে বা যে ভ্যালুটা বেরোবে, যে বাষ্পচাপটা বেরোবে সেই বাষ্পচাপটাই কি দ্রবণের বাষ্পচাপ। এবার যদি কোনো কারণে যখন আমরা এক্সপেরিমেন্ট করবো, এটা তো থিওরিটিক্যাল ভ্যালু, যে এই সংযুতি অর্থাৎ আমরা যদি ওই সংযুতি নাও নেই তবু আমরা বলতে পারবো যে ধরো এ আছে 0.6 মোল ভগ্নাংশ এবং বি রয়েছে 0.4 মোল ভগ্নাংশ, তাহলে সেখানে বাষ্পচাপ কত গ্রাফ থেকে টুক করে বলে দেবো যে এই পয়েন্ট হচ্ছে এখানে, তাহলে এটার থেকে আমি ওয়াই এক্সিস এর উপর যদি একটা চাপ কাটি তাহলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হচ্ছে কি দ্রবণের বাষ্পচাপ। এটা কার ভ্যালু, এটা থিওরিটিক্যাল ভ্যালু। এবার আমরা ধরো সত্যি সত্যি এক্সপেরিমেন্ট করলাম, একটা দ্রবণ নিলাম, সেই দ্রবণ নেওয়ার পর কি না এখানে ধরো এই দ্রবণটা নিয়েছি, এই যে দ্রবণটা নিয়েছি, হলো এখানে ঢাকনা দেওয়া রয়েছে, এই সলিউশন এখানে এ রয়েছে এবং বি রয়েছে, না এ এর মোল ভগ্নাংশ কত 0.4 এবং বি এর মোল ভগ্নাংশ কত 0.6, সরি 3 নিয়েছি, তাই তো 0.3 আর এটা কত নিয়েছি 0.7, এই পয়েন্টটা। তো এই পয়েন্ট আমার যদি বলে চাপ কত, তো এর সমান হবে এই যে চাপটা বা এই যে চাপটা, দুটো ক্ষেত্রে সমান, তো এর সমান হবে। এবার আমি কি বললাম, এটা থিওরিটিক্যাল ভ্যালু। এবার আমি প্র্যাকটিক্যাল করলাম কি, এখান থেকে তাহলে আমার বেরোবে কি, এখান থেকে তাহলে আমার বাষ্প বেরোবে, এ এবং বি দুজনেরই বাষ্প বেরোবে। এবার আমি কি করলাম, এখানকার যে প্রেসার সেটাকে আমরা মাপলাম ব্যারোমিটার। এবার যখন প্রেসারটা মাপবো তখন যদি দেখি যে মাপার পরে যে প্রেসারটা বেরিয়েছে আর থিওরিটিক্যালি এখানকার যে ভ্যালু সেটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো যে তার মানে এই যে দ্রবণটা সেটা রাউল্টের সূত্র মানলো। তাহলে যদি রাউল্টের সূত্র মানলো তখন সেটাকে আমরা বলবো আদর্শ দ্রবণ। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে না, যে দ্রবণ যে কোনো উষ্ণতায় এবং যে কোনো ঘনত্বে কি না রাউল্টের সূত্র মেনে চলবে তাদেরকে বলবো আমরা আদর্শ। আর যে দ্রবণ রাউল্টের সূত্র মানবে না, অর্থাৎ এক্সপেরিমেন্টালি আমরা যে প্রেসারটা পাবো সেই প্রেসারটা আইদার থিওরিটিক্যাল যে ভালো থাকবে তার থেকে কম বা তার থেকে বেশি হবে, তখন সেটাকে কি
আদর্শ দ্রবণ আর বলা যাবে না, তখন সেটা কি বলবো, অনাদর্শ দ্রবণ বলবো। কারণ কি থিওরিটিক্যাল যে ভ্যালু, এই যে যদি এই ডট ডট বরাবর হয়, ভালোভাবে এই পয়েন্টের জন্য এটাই আসবে। তাহলে এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে, এই যে লাইনটা, এই যে কালো কালারের, এই যে রেড কালারের যে লাইনটা করলাম, এই লাইনটা কিসের গো, এই লাইনটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। এবার বাস্তব ক্ষেত্রে আমি কি দেখতে পেলাম, বাস্তব ক্ষেত্রে সাপোজ দেখতে পেলাম কি, না ভ্যালুটা আসলে এরকম, ভ্যালুটা আসলে এরকম আসতেই পারে, যে বাস্তবে আমার ভ্যালুটা এইটা না হয়ে এই এতটা বেড়ে যাবে। যে এই পয়েন্টে, তাহলে আমি যদি এই পয়েন্টে বলি তার বাস্তবতা কত হবে এখানে, না এটা থিওরিটিক্যাল ভ্যালু, প্র্যাকটিক্যাল ভ্যালু কত এইখানে চলে, বুঝতে পারলাম। আবার এরকম হতে পারে কি, না সাপোজ ধরো যে ভ্যালুটা, এইটা থিওরিটিক্যাল ভ্যালু, বাস্তবে ভ্যালুটা এরকম করে চলে আসে। এই চলে আসলো, আসতেই পারে। তাহলে তখন সেটাকে দুটোই রেড রেড হয়ে গেল, তাই না? আচ্ছা, এটাকেও তাহলে ব্ল্যাক করে দিই। এই লেখাটাকে নিচে লিখছি, এই লেখাটাকে লিখছি পি ইকুয়াল টু পি এ নট এক্স এ, আর এটাকে ব্ল্যাক দিয়ে এখানে করছি, তাহলে বোঝা যাবে ভালো, তাই না? ধরো এরকম হলো। তাহলে কি এইটা কি হলো, বাষ্পচাপ রিয়েলি থিওরিটিক্যালি যে বাষ্পচাপ হওয়ার কথা ছিল তার থেকে কম হলো। আবার যদি এই ডট ডট বরাবর হয় তাহলে কি কম হলো। অর্থাৎ এটা কি, এটা একটা উত্তল কার্ভ গঠন করলো, আর নিচে দেখো একটা অবতল কার্ভ গঠন করলো। একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে অবতল। উত্তল লেন্স কেমন, অবতল লেন্স কেমন, ঠিক একই রকম ভাবে একটা উত্তল কার্ভ, একটা হচ্ছে অবতল কার্ভ, তাই তো? তাহলে এই যখন হলো, যখন তার মানে থিওরিটিক্যাল ভ্যালুর সঙ্গে প্র্যাকটিক্যাল ভ্যালু মিলবে না, অর্থাৎ রাউল্টের সূত্র অনুসারে যা হওয়া উচিত ছিল বাস্তবে তার ভ্যালুটা তার থেকে কম বা বেশি হচ্ছে, তখনই সেটাকে আমরা আর আদর্শ দ্রবণ বলতে পারবো না। তাহলে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ কাকে বলবো, না যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে কি রাউল্টের সূত্র মেনে চলবে তাকে বলবো আদর্শ দ্রবণ, যাদের ক্ষেত্রে মানবে না তাদেরকে বলবো আমরা অনাদর্শ। বুঝতে পেরেছি? আচ্ছা, এই আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ কখন গঠিত হয় তার কিছু শর্ত রয়েছে, কি কিছু শর্ত রয়েছে, দেখি শর্তগুলো কি। শর্ত কি কি, না আদর্শ দ্রবণ গঠনের শর্ত সমূহ। এক নম্বর কি, এক নম্বর, না সাপোজ আমি যদি ধরি, আমি যদি ধরে নিই যে এ একটা মলিকুল, সেটা কি বি একটা মলিকুলের সঙ্গে, এ আর বি দুজনে মিলে ইন্টারাকশন ছিল তো, এ এবং বি দুজনে মিলে কি করেছে, একটা দ্রবণ তৈরি করেছে, গিয়ে কি করেছে, এ বি তৈরি করেছে, তাই তো? এবার আদর্শ দ্রবণের শর্তই হচ্ছে গিয়ে যে এ যে অণুটা ছিল, এ এবং এর মধ্যে, অর্থাৎ একই অণু, একই উপাদানের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, ভিন্ন ভিন্ন উপাদান যখন থাকবে তাদের মধ্যেও যে আকর্ষণ বল সেটা কোন রকম পরিবর্তন হবে না। অর্থাৎ এ এর মধ্যে যে আকর্ষণ বল থাকবে, বি এর মধ্যে যে আকর্ষণ বল থাকবে, এ আর বি এর মধ্যেও আকর্ষণ বলের মান কি হবে, সেমই হবে। অর্থাৎ আন্তঃক্রিয়াজনিত যে বল সেটা একই উপাদান বা ভিন্ন উপাদান সবার ক্ষেত্রে কি হবে, সমান হবে। তাহলে কি আন্তঃক্রিয়াজনিত বল একই, অর্থাৎ এ এ বা বিবি একই বা ভিন্ন অনু, অর্থাৎ ভিন্ন অনু মানে এ এবং বি,
এ এবং বি এর মধ্যে আকর্ষণ বল যতটা হবে, বি আর বি এর মধ্যে আকর্ষণ বল ততটাই হবে, এ আর এর মধ্যেও আকর্ষণ বল ততটাই হবে। অর্থাৎ আকর্ষণ এ এর মধ্যে যে আকর্ষণ বল, বি বি এর মধ্যে যে আকর্ষণ বল, এ আর বি এর মধ্যে আকর্ষণ বল সেম। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আন্তঃক্রিয়াজনিত বল একই বা ভিন্ন অণুর মধ্যে সর্বদা সমান হবে, এটা হইতেই হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল, যে অ্যাট্রাকশন ফোর্স যেটা হবে এ এ বি বি বা এ বির মধ্যে সবসময় সমান হবে। এবং এইটা হইলে ঘটনাটা হবে, যদি এটা হয় তাহলে কি ঘটনা ঘটবে, যে একদম আদর্শ দ্রবণের মতো আচরণ করবে না। এটা হলে ঘটনাটা এরকম হবে। দেখো, প্রথম কথা, বাষ্পচাপটা কেন হচ্ছিল সেই জায়গাটা আমরা খুব ভালো করে আবার বুঝি। বাষ্পচাপটা কেন হচ্ছিল না, ধরো এই আমার এখানে সলিউশনটা ছিল, যেখানে এ ছিল, আবার বিবি ছিল, তাই তো, এ এর অণুও ছিল, আবার বি এর অণুও ছিল। এবার দেখো, দুটাই উদ্বায়ী, যখন দুটাই উদ্বায়ী হবে, এই এটা ঢাকনা দেওয়া, এটা একটা বদ্ধ পাত্র, তাহলে এ এর অণুটাও বাষ্প তৈরি করবে, বি এর অণুটাও বাষ্প তৈরি করবে। এবার নিজেদের মধ্যে আকর্ষণ বল যত কম হবে তত কি হবে, বাষ্প পরিণত হবে বেশি। আর নিজেদের মধ্যে আকর্ষণ বল যত বেশি হবে তত কি হবে, ও বাষ্প পরিণত হবে কম। কারণ কি, আমি নিজের জায়গা থেকে বেরিয়ে চলে যাচ্ছি, কখন আমি বেরিয়ে চলে যাব, যদি আমার নিজেদের মধ্যে আকর্ষণ বলটা কম হয়। আর নিজেদের মধ্যে আকর্ষণ বল যদি বেশি হবে তাহলে কি হবে, আমি বেরোতে পারবো না, এ আর এ টুক করে বেরিয়ে যাবে। কখন, যদি এদের মধ্যে আকর্ষণ বল কম থাকে। আর যদি এদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি থাকে তাহলে কি হচ্ছে, তুমি যাবে তো, ও এ যাতে চাইবে আরেকজন টাইপে চলে। তবে স্বাভাবিকভাবে এ এর মধ্যে যে আকর্ষণ বল, বিবি এর মধ্যে যে আকর্ষণ বল, দেখা গেল যখন এ আর বি মিশানো হলো তখন কি হবে, এ বি তৈরি হলো, তাদের মধ্যে ওই আকর্ষণ বলটা সেমই রয়েছে, আগে যা ছিল এখনো তাই রয়েছে। তবে স্বাভাবিকভাবে এ যাওয়ার যে রেট যেটা ছিল, বি যাওয়ার যে রেট যেটা ছিল, এ বি যাওয়ার রেটটাও কি সেমই থাকবে, কারণ কম হয়ে যাবে না, বেশি হয়ে যাবে না। কোন কারণে এ এর মধ্যে যে আকর্ষণ বল আর বিবির যে আকর্ষণ বল, তার থেকে যদি এ বির আকর্ষণ বলটা বাইরে যায়, তাহলে স্বাভাবিকভাবে কি, যখনই মিশ্রণ তৈরি হবে তখন এ বির মধ্যে আকর্ষণ বল আরো টাইটলি প্যাক হয়ে গেল, তখনও কি দ্রবণে যেতে চাবে, তখনও দ্রবণে যেতে চাবে, সরি, দ্রবণ থেকে কি তখন বাষ্প অবস্থায় যেতে চাবে। আকর্ষণ বল যদি বেড়ে যায় তাহলে বাষ্প যেতে চাবে, যদি বাষ্পে যেতে না চায় তাহলে কি হবে, বাষ্পচাপ কমে যাবে। তো বাষ্পচাপ যদি কমে যায়, এবার থিওরিটিক্যাল ভ্যালু কি বলে, থিওরিটিক্যাল ভ্যালু তো বলবে পি এ নট ইন্টু এক্স প্লাস পি বি নট ইন্টু এক্স। এবার রিয়েলিটিতে কি হয়েছে, এখানে এদের মধ্যে অ্যাট্রাকশন বেড়ে গেছে, আকর্ষণ বল যখন বেড়ে গেল তখন তো এই ভ্যালুটা আর কাজ করবে না, তাহলে বাষ্পচাপ তখন কমে যাবে। বাষ্পচাপ যদি কমে যায় তখন আস্তে আস্তে কি হবে, তখন এই গ্রাফটা দেখা যাবে, অবতল যে গ্রাফটা থাকে না, অবতল লেখচিত্রটা তখন আমরা দেখতে পাবো। অর্থাৎ বাষ্পচাপের কি হলো, বিচ্যুতি হলো, কি বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি। তাহলে এটাকে আমরা কি বলবো, বাষ্পচাপের ঋণাত্মক বিচ্যুতি, নেগেটিভ বিচ্যুতি, ঋণাত্মক। হ্যাঁ, আর এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ধনাত্মক, পজিটিভ বিচ্যুতি। বাষ্পচাপের বিচ্যুতি, বিচ্যুতি কেন বলছি না, হওয়ার কথা ছিল এটা, কিন্তু না হয়ে একটা বাইরে গেল, একটা কমে গেল। তাহলে ঋণাত্মক বিচ্যুতি কখন হবে, যখন এ আর বি এর অ্যাট্রাকশন ফোর্স, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা আগের থেকে বাড়বে। আর ধনাত্মক বিচ্যুতি কখন হবে না, যদি ধনাত্মক বিচ্যুতি কখন হবে, দেখা গেল এ আলাদাভাবে এ এর মধ্যে যে ইন্টারাকশন বা বিবির মধ্যে যে ইন্টারাকশন ছিল, যখন মিশ্রণটা আসলো তখন তার মধ্যে অ্যাট্রাকশন বল আগের থেকে আরো হবে। যদি আরো কমে যায় তখন কি হবে, বাষ্প পরিণত হওয়ার প্রবণতা আরো বাড়বে, খালি যেতে থাকবে যেতে থাকবে। তার বাষ্প যত বেশি হবে, বাষ্পচাপ তত বেশি হবে, ধনাত্মক বিচ্যুতি দেখাবে। তার মানে কি, ধনাত্মক বিচ্যুতি কখন দেখাবে, যদি এবির এবির যে আকর্ষণ বল, এবি আকর্ষণ বল অবশ্যই বেশি হবে, এবি আকর্ষণ বল যদি বেশি হয় কার থেকে, না এ এ বা বিবির থেকে যদি বেশি হয়। আর এটা ঋণাত্মক বিচ্যুতি কখন হবে, যদি এবি আকর্ষণ বল এ এ বা বিবির থেকে কম হয়। আর সমান সমান কখন হবে, না যদি এ বি বি বা এ বি এই তিনজনেরই আকর্ষণ বল সেম হয়,
তাহলে স্বাভাবিকভাবে কি এটা সেম হবে। বুঝতে পারলাম কখন ধনাত্মক বিচ্যুতি দেখাবে, কখন ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। এবার দেখো এই যে আকর্ষণ বল কম আর বেশি, এটা কখন দেখাবে না কন্ডিশন নাম্বার 2, এখানে কন্ডিশন নাম্বার 2 অ্যাপ্লাই করা যাবে। কি কন্ডিশন নাম্বার 2 না কন্ডিশন নাম্বার 2 বলছে দেখো এই যে আকর্ষণ এটা একই কখন হবে, যদি যে অণুগুলো আমরা নিচ্ছি সেই অণুগুলো উপাদান উপাদান অণুগুলো উপাদান অণুগুলির আকার আকৃতি যদি মোটামুটি সমান সমান হয়, যে একটা ধরো অনেক বড় আর একটা খুব ছোট মলিকুল, তাহলে স্বাভাবিকভাবে এদের মধ্যে অ্যাট্রাকশন কারণ সাইজ আমরা জানি সাইজ যত বাড়বে ভ্যান ডের ওয়ালস তত বাড়বে, অ্যাট্রাক্টিভ এর ভ্যালু তত বাড়বে, গ্যাস যত ভারী হবে এর ভ্যালু তত বাড়বে। তো যদি মোটামুটি একই সাইজের হয় এবং তাদের রাসায়নিক ধর্ম মোটামুটি একই ধরনের হয়, কি বললাম উপাদান অণুগুলোর আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি যদি একই ধরনের হয়, একই হয় বা একই ধরনের হয়, তাহলে কি হবে না উপাদান অণুগুলোর আকার আকৃতি বা রাসায়নিক প্রকৃতি যদি একই ধরনের হয় তাহলে স্বাভাবিকভাবে এদের মধ্যে আন্তঃক্রিয়াজনিত বলন প্রায় একই ধরনের থাকবে। আর যদি সেটা হয় তাহলে স্বাভাবিকভাবে এটা কি হবে আদর্শ ত্রিভুজ গঠন করবে। না কিরকম, এবার আকার আকৃতি কখন একই হবে না যদি সেম সেম টাইপের জিনিস নিই, যেমন ধরো দুটো অ্যালকেন নিলাম, দুটো অ্যালকেন কি নিলাম দুটো অ্যালকেন কি নিতে পারি না ধরো আদর্শ দ্রবণের ক্ষেত্রে দুটো অ্যালকেন আমরা নিতে পারি, দুটো অ্যালকেন কি নিতে পারি না ধরো এন হেক্সেন নরমাল হেক্সেন আর নরমাল পেন্টেন। দেখো হেক্সেন আর পেন্টেন, হেক্সেন মানে কি 6টা কার্বন C6H14, পেন্টেন মানে কি C5H12, দুটোই কি হাইড্রোফোবিক পার্ট এবং দুজনের মধ্যে কি পার্থক্য কি শুধু একটা কার্বনের পার্থক্য রয়েছে, তো একটা শুধু কার্বনের পার্থক্য, লং চেনের মধ্যে একটা কার্বনের পার্থক্য, তাহলে সাইজ মোটামুটি একই রকম এবং দুটাই কি অ্যালকিন চরিত্র, তাহলে স্বাভাবিকভাবে কি হবে রাসায়নিক প্রক্রিয়া চলছে। তাহলে এদেরকে যদি আমি মিশিয়েও দেই তাহলেও কি হয়ে যাবে সাধারণত এদের আন্তঃক্রিয়াজনিত বল একই হবে, অর্থাৎ এ এ তার মানে যদি হেক্সেন হেক্সেনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা পেন্টান পেন্টানের মধ্যে যে আকর্ষণ বল দুটাকে মিশাইলেও হেক্সেন আর পেন্টানের মধ্যে যে আকর্ষণ বল সেটা মোটামুটি একই ধরনের হবে। তাহলে খুব বেশি সম্ভাবনা কি এদের আদর্শ দ্রবণ তৈরি করা। সাপোজ ধরো আরেকটা আমরা নিলাম, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর আর একটা উদাহরণ কি ধরো এক জায়গায় নিলাম বেঞ্জিন আর এক জায়গায় নিলাম টলুইন, দেখো এটা কি C6H6 আর এটার মধ্যে কি বেঞ্জিনের মধ্যে শুধু একটা হাইড্রোজেন সরে গিয়ে কি হয়েছে পার্থক্য কি একটা জাস্ট কার্বনের, বাকি সব একই রকম রয়েছে। তাহলে এটারও সম্ভাবনা কি, কারণ এটারও কি হবে আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি প্রায় একই ধরনের হবে, তাহলে হাই চান্স কিসের না রাসায়নিক ভাবে এরা আদর্শ দ্রব্য গঠনের। আবার আরেকটা কি হতে পারে না 3 নম্বর আমি ধরলাম ধরো C2H5 ব্রোমাইড ইথাইল ব্রোমাইড প্লাস C2H5 ইথাইল ব্রোমাইড আর ইথাইল ক্লোরাইড, তাহলে দেখো এটাও ইথাইল এটাও ইথাইল সাইজ মোটামুটি একই, না এখানে আমি কি নিয়েছি একটা হ্যালোজেন এখানে নিয়েছি একটা হ্যালোজেন এবং হ্যালোজেনের মধ্যে খুব বেশি ডিফারেন্স, এমন না যে ফ্লোরিন নিয়েছি, ব্রোমিন এবং ক্লোরিন পাশাপাশি পরপর যে দুটো, তারা ফাংশনাল গ্রুপও প্রায় সেম নিয়েছি এবং অ্যালকাইল গ্রুপটাও সেম নিয়েছি, তাহলে স্বাভাবিকভাবে এদের মধ্যে আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি প্রায় সমান সমান হবে, তাহলে এটারও একটা হাই চান্স কিসের না আদর্শ দ্রব্য তৈরি করা। কিন্তু ধরো আমি এখানে কি নিয়েছি এক জায়গায় নিয়েছি ব্রোমিন আর এক জায়গায় আমি নিয়েছি অন্য একটা ধরো অ্যালকোহল C2H5OH, তাহলে দেখো এটা হ্যালোজেন আর এটা হচ্ছে অ্যালকোহল, একটা হ্যালোজেন একটা অ্যালকোহল, তাহলে এদের রাসায়নিক প্রকৃতি কি এক হবে, রাসায়নিক প্রকৃতি কোনোদিনই এক হবে, তাহলে স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে কিন্তু আদর্শ দ্রবণ গঠনের প্রবণতা অনেক কম।
বুঝতে পারলাম? তাহলে কখন আদর্শ দ্রবণ গঠন হবে, কখন অনাদর্শ দ্রবণ গঠন হবে। তা আদর্শ দ্রবণ কখন হবে? এবার তাহলে আদর্শ দ্রবণের উদাহরণ এটা। আবার অনাদর্শ দ্রবণ কখন হবে? না অনাদর্শ দ্রবণ তৈরি হবে যদি বলে অনাদর্শ দ্রবণের শর্ত ছিল স্বাভাবিক হবে না এ এ নট ইজ ইকুয়াল টু বি বি নট ইজ ইকুয়াল টু বি, এইটার জাস্ট উল্টা কন্ডিশন। এবং এখানে কি হবে, উপাদান গুলোর আকার আকৃতি বা রাসায়নিক প্রকৃতি একই হবে না, তাহলে এটাকে জাস্ট উল্টো করে দাও, অনাদর্শ দ্রবণের শর্ত শুরু হয়ে যাবে। বুঝতে পারলাম? এবার প্রশ্ন হচ্ছে তুমি বুঝবে কেমন করে যে কোনো একটা দ্রবণ আদর্শ হবে না অনাদর্শ হবে? না এক্সাম্পল তো তুমি এমনি তাও বুঝবে, আরো কিছু ট্রিক্স রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারবো দ্রবণটা কি আদর্শ হয়েছে না অনাদর্শ হয়েছে। কিরকম না, দেখো কিছু আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য আলোচনা করি। আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য কি কি? আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য না, এক নম্বর বললাম যে অবশ্যই এ ইজ ইকুয়াল টু বিবি ইজ ইকুয়াল টু এবি, এটা তো আমরা জানি ইন্টারাকশন সমান হবে, সংখ্যাতে লিখলাম। দুই নম্বর কি বললাম? দুই নম্বর বললাম ডেল ভি মিক্স ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। কি ডেল ভি মিক্স ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ ধরো আমি এ মেশালাম 10 ml এবং বি মেশালাম 40 ml, তাহলে ওভারঅল এ প্লাস বি কত মেশালাম 50 ml, তাহলে এ এবং বি এর মিলিত অক্ষর কত 50 ml। এবার যে দ্রবণটা পাবো, যে নতুন দ্রবণটা পাবো তার ভলিউমটা অবশ্যই 50 ml হতে হবে, কারণ যদি 50 ml হয় তাহলে 50 মাইনাস 50 কি দ্রবণটা নিয়ে কত 50 হবে, যদি 50 হয় তাহলে 50 মাইনাস এটা কি দ্রবণ, তাহলে দ্রবণটার ক্ষেত্রে ডেল ভি কত হবে না 50 মাইনাস এ হচ্ছে 10 প্লাস 40 ইজ ইকুয়াল টু। কিন্তু যদি এখন এরকম হয়ে যায় যে এ মেশালাম 10 ml বি মেশালাম 40 ml, কিন্তু যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণটা দেখা গেল 45 ml তৈরি হলো, 5 ml নাই, তাহলে আলটিমেটলি ডেল ভি কত হবে না 45 মাইনাস কত 10 প্লাস 40, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কত হবে -5। এবার ডেল ভি মিক্স ইজ ইকুয়াল টু 0 হলো না, তার মানে এই দ্রবণটা অনাদর্শ। তো আদর্শ দ্রবণ তখনই হবে যখন কি হবে এ বি মেশালে যা ভ্যালু হবে দ্রবণের ভলিউমটা তাই হবে, ডেল ভি মিক্স মাস্ট বি 0, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস কি না, আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, 3 নাম্বার না ডেল এইচ মিক্স ইজ ইকুয়াল টু 0 হতে হবে, এটাও কিন্তু কি বললাম ডেল এইচ মিক্স ইজ ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ না যেহেতু ইন্টারাকশন সমান সমান তাহলে স্বাভাবিকভাবে আমি এ এ বন্ড ভাঙলাম, বি বি বন্ড ভাঙলাম, তাহলে এ এ বন্ড ভাঙতে যা এনার্জি লাগবে বিবি বন্ড ভাঙতে যা এনার্জি লাগবে, যতগুলো এ এবং বিবি ভাঙবে ততগুলোই এ বি এবার তৈরি হবে, তাহলে আলটিমেটলি এ বি তৈরি হওয়ার জন্য যে এনার্জি এবং এ এ ভাঙার জন্য বা বিবি ভাঙার জন্য যে এনার্জি, এই দুটো সবগুলো যদি সেম হয়, কারণ কি সব জায়গায় তো আকর্ষণ বল সমান রয়েছে, যদি সেম হয়ে যায় তাহলে ডেল এইচ মিক্স অর্থাৎ কোনো এনার্জি গ্রহণ বা বর্জন কোনোটাই হবে না, তাহলে ডেল এইচ মিক্স কি হবে 0 হবে। তাহলে আদর্শ দ্রবণ তখনই তৈরি হবে যদি ডেল এইচ মিক্স ইজ ইকুয়াল টু 0 হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা হওয়ার চান্স খুব কম, বেশিরভাগ ক্ষেত্রে ডেল এইচ মিক্স এর হলো আইদার নেগেটিভ আর পজিটিভ, কখনো নেগেটিভ হয় কখনো পজিটিভ হয়, যদি নেগেটিভ বা পজিটিভ হয় তাহলে সেটা আদর্শ দ্রবণ হয়। বাস্তবে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো আদর্শ দ্রবণ হয় না বললেই চলে, খুব কম, এই যে কয়েকটা খালি এক্সাম্পল যেগুলো দিলাম সেগুলোই আদর্শ দ্রবণ তৈরি করে, তাও লঘু দ্রবণের ক্ষেত্রে। যদি কনসাম্পশন বাড়িয়ে দিই তাহলে ভাই এই ইন্টারাকশন কোনোদিনও সমান হবে না, এই ইন্টারাকশন সমান তখনই হবে যদি সেটা খুব ডাইলুট কন্ডিশনে নেই, লঘু লঘু করি, কারণ লঘু করলে দ্রাবকের পরিমাণ এতই বেড়ে যায় যে তখন এদের মধ্যে এই যে ইন্টারাকশন গুলো সেগুলো প্রায় সমান সমানই মনে হবে। ঠিক আছে? বা যে একটু যদি পার্থক্য থাকে সেটা যাতে নেগলিজিবল ধরা যায়, তাই ডাইলুট সলিউশনই একমাত্র আদর্শ দ্রবণ হতে পারবে, যদি কোনো গাঢ় দ্রবণ নেই তাহলে সেটা কোনোদিনই আদর্শ দ্রবণ হিসেবে ট্রিট করা যাবে না। তাহলে এটা কিন্তু ভালো প্রশ্ন হয়ে গেল যে সবসময়
আদর্শ দ্রবণ ক্ষেত্রে লঘুটাই কেন প্রায়োরিটি পায় বা লঘু দ্রবণই কেন আদর্শ দ্রবণ হয়? কেন না, লঘু দ্রবণের ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারবে, যদি গাঢ় হয়ে যায় তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করবে না। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে 1 নাম্বার এটা, 2 নাম্বার ডেল ভি মিক্স, 3 নাম্বার ডেল এইচ মিক্স। আচ্ছা, তারপর আর কি কি হতে পারে? আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন যেটা এন্ট্রপি চেঞ্জ সেটা গ্রেটার দেন 0 হবে, এবং যেটা গিভস ফ্রি এনার্জি সেটা লেস দেন 0 হবে। এই 4 নাম্বার পয়েন্ট এবং 5 নাম্বার পয়েন্ট এটা আদর্শ এবং অনাদর্শ দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কি বললাম? এটা আদর্শ বা অনাদর্শ দুজনের ক্ষেত্রেই সেম। ঠিক আছে, তাই এটা খুব একটা ক্যারেক্টারিস্টিক্স নয়। তবু যদি আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য বলে আমি 1 2 3 4 5 লিখতে পারি, যদিও 4 আর 5 অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই 2 3 এটা কিন্তু খুব ভাইটাল। কেন না, যদি অনাদর্শ দ্রবণ খায়, যদি অনাদর্শ দ্রবণ হয় তাহলে আমাদের কি হবে না, যদি অনাদর্শ দ্রবণ হয় তাহলে 1 নম্বরটা কি হয়ে যাবে, এ এবং বি নট ইজ ইকুয়াল টু, সরি, এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু এ, যদি অনাদর্শ দ্রবণ হয়। তারপর কি হবে, ডেল ভি মিক্স নট ইজ ইকুয়াল টু 0। 3 নাম্বার ডেল এইচ মিক্স নট ইজ ইকুয়াল টু 0। ডেল এইচ মিক্সের ভ্যালু কোনোদিনও 0 হবে না। আচ্ছা, মনে রাখি যদি সেটা ধনাত্মক বিচ্যুতি হয়, কি বললাম, যদি ধনাত্মক বিচ্যুতি হয় তাহলে এই ক্ষেত্রে ডেল এইচ মিক্স যেটা থাকবে, ধনাত্মক যদি হয় তাহলে গ্রেটার দেন 0, আর যদি ঋণাত্মক হয় তাহলে, ঋণাত্মক যদি হয় তাহলে ডেল এইচ মিক্স ইজ ইকুয়াল টু না লেস দেন 0 হবে। ঠিক আছে? বুঝতে পারলাম যে ধনাত্মক বিচ্যুতি যদি হয় তাহলে ডেল এইচ মিক্স গ্রেটার দেন 0, আর যদি ঋণাত্মক বিচ্যুতি হয় তাহলে ডেল এইচ মিক্স লেস দেন 0 হবে। এটা একটু মনে রেখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গল্প আমার গেল। তা যদি বলে অনাদর্শ দ্রবণের উদাহরণ, তাহলে অনাদর্শ দ্রবণের উদাহরণ যদি বলে যে কোনো মিশ্রণ তুমি দিতে পারো, কি না, অ্যাসিটন প্লাস ইথানল। কি বললাম, অনাদর্শ দ্রবণের উদাহরণ অ্যাসিটন, অ্যাসিটন মানে CH3COCH3 প্লাস ধরো ইথানল C2H5। দেখো এখানে কার্বন 3টে, এখানে কার্বন 2টো, তা খুব একটা কিন্তু পার্থক্য নেই, কিন্তু এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে গিয়ে ও, আর এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। তাহলে রাসায়নিক চরিত্রটাই কিন্তু আলাদা, রাসায়নিক প্রকৃতিটাই আলাদা, সুতরাং এদের মিশ্রণ কোনোদিনই আদর্শ দ্রবণ হতে পারে না। এবার কেন হতে পারে না সেটাই আমরা এক্সপ্লেন করব। এবং আদর্শ যদি না হয় তাহলে সেটা কি হবে, অনাদর্শ দ্রবণ হবে। যদি অনাদর্শ দ্রবণ হয় তাহলে সেটা কি ধনাত্মক বিচ্যুতি দেখাবে না ঋণাত্মক বিচ্যুতি দেখাবে, সেই পয়েন্টটাও আমরা এখন আলোচনা করব, যে কখন ধনাত্মক বিচ্যুতি দেখাবে, কখন ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। ঠিক আছে, এই পয়েন্টটা আমরা এখন আলোচনা করছি। আচ্ছা দেখো কি করলাম, আমরা এখন করবো ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি কে কোনটা দেখায় এবং তার একটা ডিটেলস ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করছি। কি না, দেখো লিখেছি ধনাত্মক বিচ্যুতি কারা দেখায়। দেখো একটা এক্সাম্পল লিখেছি, ইথানল প্লাস অ্যাসিটন। কি লিখেছি, ইথানল প্লাস অ্যাসিটন। আবার এখানে কি ঋণাত্মক বিচ্যুতি লিখে লিখেছি, দেখো সেম অ্যাসিটন আর এদিকে CHCl3, এটা কার উদাহরণ, এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। প্রশ্ন হচ্ছে যে অ্যাসিটন এবং ক্লোরোফর্মের যে দ্রবণ সেটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, কিন্তু অ্যাসিটন আর ইথানলের যে দ্রবণ সেটা ধনাত্মক বিচ্যুতি দেখায়, কেন, সেটাই তোমার প্রশ্ন। দেখো এই যে ইথানল যেটা রয়েছে না, ইথানল যে জায়গাটা রয়েছে, ইথানলের মধ্যে, দেখো ইথানলের মধ্যে যদি স্ট্রাকচারটা খুব ভালো দেখি, C2H5OH, HOC2H5, ঠিক আছে, HOC2H5। সাপোজ ধরো
এই যে সিটুয়েশন রয়েছে, দেখো এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা কি হাইড্রোজেন বন্ডিং থাকে, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং থাকে। এই ওয়েট ওয়েট তার মানে আমি বুঝলাম এটা কি এ। তাহলে দেখো এ এর মধ্যে যে ইন্টারাকশনটা সেটা কিন্তু অনেক স্ট্রং। কেন? এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং রয়েছে। ইথানল ইথানলের মধ্যে যে একটা ইথানল হলো একটা ইথানল হলো, তার মানে এর মধ্যে যে ইন্টারাকশন সেটা অনেক স্ট্রং। কেন? এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং রয়েছে। এবার দেখো অ্যাসিটন এবং অ্যাসিটন, অ্যাসিটন এবং অ্যাসিটন এটা এক নম্বর এ। দুই নম্বর দেখো অ্যাসিটন এবং অ্যাসিটন CH3CO CH3 হলো। এবার দেখো CH3CO CH3 না, এই যে CH3CO CH3 এটার মধ্যে কি দেখো এটার মধ্যে পোর রয়েছে, কিন্তু অতটা হাইলি পোলার নয় যে না খুব হাইলি পোলার। তাহলে স্বাভাবিকভাবেই আরেকটা CH3CO CH3 এই যে এর মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন রয়েছে এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনের, এই অক্সিজেনের, কিন্তু সেটা খুবই দুর্বল প্রকৃতির, খুবই দুর্বল। বুঝতে পারলাম? তো এটার মধ্যে সেরকম একটা ইন্টারাকশন কিন্তু অ্যাসিটন এবং অ্যাসিটনের মধ্যে কিন্তু খুবই একটা দুর্বল প্রকৃতির ডাইপোল ডাইপোল ইন্টারাকশন রয়েছে। কি না, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন কেন? কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ। তাই নেগেটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে পজিটিভ একটা ইন্টারাকশন হয়, কিন্তু সেটা খুবই দুর্বল প্রকৃতির বলে দিচ্ছি। তাহলে কিন্তু একটা ইন্টারাকশন রয়েছে, তাহলে বিবির মধ্যেও একটা ইন্টারাকশন রয়েছে, কিন্তু সেটা দুর্বল। কিন্তু এর মধ্যে যে ইন্টারাকশন রয়েছে সেটা অনেক strong। এবার কি এই দুটোকে আমি যখন একসাথে করে দিলাম, এবার কি করলাম, এ এবং বি কে যখন একসাথে করে দিলাম, এবার এই অ্যাসিটন মৌলগুলো কি হয়ে যাচ্ছে না, এবার এই অ্যাসিটন গুলো, এই যে অ্যাসিটন অণুগুলো সেগুলো এখানে এখানে ঢুকে যাচ্ছে, এখানে এখানে ঢুকে যাচ্ছে। তো যদি অ্যাসিটনের অণুগুলো এর ভিতরে ঢুকে যায়, তাহলে এই হাইড্রোজেন বন্ডিংটা কি আর থাকলো? হাইড্রোজেন বন্ডিংটা ব্রেক হয়ে গেল না? তো হাইড্রোজেন বন্ড যদি ব্রেক হয়ে যায়, তাহলে এর মধ্যে দেখো এর মধ্যে তো অলরেডি দুর্বল ছিল। এবার যখন কি হয়ে গেল, বি অণুগুলো এর সঙ্গে ঢুকে গেল, এর মাঝখানে যখন বি ঢুকে গেল, তখন কি হলো, এই ইথানল আর ইথানলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং গুলো ছিল সেগুলো ব্রেক হয়ে গেল। তাহলে এর মধ্যে যে ইন্টারাকশন সেটা অনেকটা কমে গেল। তাহলে ওভারঅল আমি কি দেখতে পেলাম, এ বি যখন একসাথে হলো তাদের অ্যাট্রাকশন ফোর্স অনেক অনেক কমে গেল, অনেক অনেক কমে গেল। যদি অ্যাট্রাকশন ফোর্স অনেক কমে যায়, তাহলে স্বাভাবিকভাবে ওরা বাষ্প তাড়াতাড়ি তৈরি করবে। তো যদি বাষ্প বেশি পরিমাণে তৈরি করে, তাহলে স্বাভাবিকভাবে রাউল্টের সূত্র থেকে যা ভ্যালু আসা উচিত ছিল বাষ্পটা তার থেকে বেশি আসবে কিনা? অবশ্যই বেশি আসবে। এর জন্য এটা ধনাত্মক বিচ্যুতি দেখাবে। বুঝতে পেরেছি? আবার অপরপক্ষে দেখো এখানে অ্যাসিটন এবং ক্লোরোফর্ম। দেখো অ্যাসিটন আমি বারবার করে বললাম CH3 CO CH3, এটা দেখো এখানে কি অ্যাসিটন আমি বললাম দুর্বল, কি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকে। কিন্তু দেখো ক্লোরোফর্ম HCCl এই যে হাইড্রোজেন, এই যে ক্লোরোফর্ম এবং ক্লোরোফর্ম এদের মধ্যেও সেরকম বন্ডিং নেই। কিন্তু এরা যখন দুজন একসাথে থাকে না, দেখো এদের মধ্যে দুর্বল কি থাকে, দুর্বল বন্ডিং থাকে, কি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। আবার একটা ক্লোরোফর্মের সঙ্গে আরেকটা ক্লোরোফর্মের কিন্তু হাইড্রোজেন বন্ডিং নেই। কিন্তু যখনই কি থাকবে, এই অ্যাসিটন আর ক্লোরোফর্ম একসাথে চলে আসলো, তখন দেখো এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের মধ্যে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয়ে গেছে, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয়ে গেছে। তো যদি স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয়, তার মানে কি এর মধ্যে যে ইন্টারাকশন সেটা অনেক অনেক বাড়লো আগের তুলনায়। এর যে ইন্টারাকশন ছিল, তাহলে এর ইন্টারাকশন ভেরি ভেরি গ্রেটার দেন এ অর বিবি। যদি এবির ইন্টারাকশন অনেক বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে কি ও বাষ্পচাপ তৈরি করবে? ও বাষ্প হইতে যাবে? বাষ্প হইতে যাবে না, কারণ কি আগের থেকে ইন্টারাকশন বাড়লো। তো যদি ও বাষ্পই তৈরি না করে, তাহলে স্বাভাবিকভাবে বাষ্পচাপ কম হবে। বাষ্পচাপ যখন কম হবে, তখন সেটাকে আমরা কি বলবো, ঋণাত্মক হবে। বাষ্পচাপ থিওরিটিক্যাল যা হওয়া উচিত ছিল তার থেকে কম হবে, তাহলে যে বিচ্যুতিটা হবে সেটাকে ঋণাত্মক বিচ্যুতি হবে। এই কালো ঋণাত্মক বিচ্যুতির ব্যাখ্যা। তাহলে কখন ধনাত্মক বিচ্যুতি হবে, কখন ঋণাত্মক বিচ্যুতি হবে, এই বুঝলাম। যারা ঋণাত্মক বিচ্যুতি দেখাবে, যারা ঋণাত্মক বিচ্যুতি দেখাবে তাদের ক্ষেত্রে
এবং ধনাত্মক বিচ্যুতি থাকবে তাদের সবাইকে আমরা একসাথে কি বলবো, অনাদর্শ দ্রবণ। তাহলে যারা বিচ্যুতি দেখাবে না তারা আদর্শ দ্রবণ, যারা বিচ্যুতি দেখাবে তাদেরকে আমরা বলবো অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ হলো দুই রকম, একটা ধনাত্মক বিচ্যুতি, একটা ঋণাত্মক বিচ্যুতি। কখন কোন বিচ্যুতি দেখায় আশা করি ডিটেলস আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে বলে আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে আবার এটা ডিটেলস একটু বলা। আচ্ছা আচ্ছা, এবার দেখো আর একটা ভাইটাল জায়গা একটু বলে দিচ্ছি। বাষ্পচাপের সঙ্গে না স্ফুটনাঙ্কের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কি বললাম? বাষ্পচাপের সঙ্গে স্ফুটনাঙ্কের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। বাষ্পচাপ যদি বাড়ে তাহলে স্ফুটনাঙ্ক কমবে, বাষ্পচাপ যদি কমে তাহলে স্ফুটনাঙ্ক বাড়বে। তাহলে স্বাভাবিকভাবে যখন অনাদর্শ দ্রবণ হবে তখন আমি দেখলাম বাষ্পচাপ ধনাত্মক বিচ্যুতি দেখায়, ঋণাত্মক বিচ্যুতি দেখায়। ঋণাত্মক বিচ্যুতি মানে বাষ্পচাপ কমেছে, ঋণাত্মক বিচ্যুতি মানে বাষ্পচাপ ভেপার প্রেসার কমেছে। ঋণাত্মক বিচ্যুতি মানে ভেপার প্রেসার বা বাষ্পচাপ কমেছে। যদি বাষ্পচাপ কমে তাহলে বাষ্পচাপকে কি বলি, ভেপার প্রেসার, স্ফুটনাঙ্ককে বলবো বয়লিং পয়েন্ট। তাহলে দেখো যখন ঋণাত্মক বিচ্যুতি বাষ্পচাপ কমেছে তাহলে তার ক্ষেত্রে কি বয়লিং পয়েন্ট বাড়বে, অর্থাৎ স্ফুটনাঙ্ক বেশি হবে। আবার যদি ধনাত্মক বিচ্যুতি হয় তাহলে বাষ্পচাপ কি বেড়েছে, ভেপার প্রেসার কি বেড়েছে। যদি ভেপার প্রেসার বাড়ে তাহলে বয়লিং পয়েন্ট কমবে। তাহলে স্বাভাবিকভাবে যে সমস্ত দ্রবণ ধনাত্মক বিচ্যুতি দেখাবে সেই সমস্ত দ্রবণের ক্ষেত্রে কি হবে, তাদের যে বয়লিং পয়েন্ট বা তাদের যে স্ফুটনাঙ্ক সেটা হ্রাস পাবে। তাহলে ধনাত্মক বিচ্যুতি, তাহলে যে সমস্ত দ্রবণ ধনাত্মক বিচ্যুতি দেখাবে তাদের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হ্রাস পাবে, এটা মাথায় রাখবে। আবার যারা ঋণাত্মক বিচ্যুতি দেখাবে তাদের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত দ্রবণ ঋণাত্মক বিচ্যুতি দেখায় তাদের ক্ষেত্রে উচ্চ বিদ্যুৎ বৃদ্ধি পাবে, তাহলে উচ্চ স্ফুটনাঙ্কের দ্রবণ তৈরি হবে, উচ্চ স্ফুটনাঙ্কের দ্রবণ বা মিশ্রণ তৈরি করবে। আবার যারা ধনাত্মক বিচ্যুতি দেখাবে তারা কি হবে, নিম্ন স্ফুটনাঙ্কের নিম্ন স্ফুটনাঙ্কের নিম্ন স্ফুটনাঙ্কের দ্রবণ বা মিশ্রণ তৈরি করবে। তাহলে যদি প্রশ্ন আসে যে বলতো অ্যাসিটন এবং ক্লোরোফর্ম যদি আমরা মেশাই তাহলে কি দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, উত্তর কি হবে না। অ্যাসিটন এবং ক্লোরোফর্ম যদি মেশাই তাহলে প্রথমে বলতে হবে যে বিচ্যুতিটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক। যেহেতু ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে সুতরাং ও কি করবে, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। মনে রাখবে এই আদর্শ এবং অনাদর্শের এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা পড়বো অ্যাজিওট্রপিক মিশ্রণ, খুব ইম্পর্টেন্ট। আমরা সাথে থাকো, পরের ক্লাসে অ্যাজিওট্রপিক মিশ্রণ।